কাহিনীর শুরুতে আইরিস নামের একটি মেয়েকে দেখানো হয় যে নিজের বিছানায় শুয়েছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক কষ্টে আছে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই গাড়ি নিয়ে সে জঙ্গলে চলে আসে। জঙ্গলের সবচেয়ে উঁচু পাহাড়ে চলে আসে মরার জন্য। তখন আমরা জানতে পারি আইরিসের ছোট একটি ছেলে ছিল যে কোনো কারণে মারা গেছে। আর এই জন্যই আইরিস কিছুদিন থেকে অনেক কষ্টে ছিল। আর সে নিজেকে সন্তানের মৃত্যুর জন্য দায়ী মনে করে। সে ভাবে তার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। সেও তার ছেলের কাছে চলে যেতে চায়। এরপর সে পাহাড় থেকে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়। যখনই সে লাফ দিতে যাবে তখন সেখানে রিচার্ড নামের একটি ছেলে আসে। তার অবস্থা দেখে ছেলেটিও বুঝে যায় মেয়েটি নিজেকে শেষ করতে এসেছে। তাই সে তার সাথে কথা বলার চেষ্টা করে। সে বলতে শুরু করে, দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, এত সুন্দর দিন সবসময় দেখা যায় না। এই দিনের মতো আমাদের প্রত্যেকের নিজের জীবনের গুরুত্বটা বোঝা উচিত। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা সবকিছু এনজয় করতে পারবো। আইরিস তার উদ্দেশ্য বুঝতে পারে। সে তাকে থামিয়ে বলে, আমাকে থামানোর একদমই চেষ্টা করো না, যেতে দাও এই দুনিয়া থেকে। তখন রিচার্ড তার কাছে জানতে চায় আসলে হয়েছে কি, কি কারণে তুমি মরতে চাচ্ছ তুমি আমাকে বলতেই পারো। কেননা জীবন একটাই, প্রত্যেকের জীবনেই দুঃখ কষ্ট থাকেই। তার মানে এটা নয় আমরা আমাদের জীবনকে শেষ করে দিব। আমাদের কষ্টের সময়গুলোতে নিজেকে সামলাতে হবে যাতে খুশির মুহূর্তগুলো আমরা খুব ভালোভাবে কাটাতে পারি। সুখ দুঃখ জীবনে লেগেই থাকবে, এসবের বিষয়ে বেশি চিন্তা করতে নেই। এরপর আইরিস তাকে বলতে শুরু করে, আমার একটি ছোট ছেলে ছিল যাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু আমার একটি অবহেলার কারণে সে মারা গেছে। আর তার মৃত্যুর কারণে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, যা থেকে আমি বেরিয়ে হতে পারছি না। হয়তো এই দুঃখ আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এমন জীবনের চেয়ে ভালো মরে যাওয়া, যাতে সেই দুঃখগুলো আমি আর ফিল করতে না পারি। এরপর রিচার্ড বলে উঠে, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, বাকিটা তোমার ইচ্ছা, তোমার যা মন চায় তাই করো। এই কথা বলার শেষে সে সেই জায়গা থেকে চলে যেতে নেয়। এসব শুনে আইরিস মৃত্যুর চিন্তা বাদ দেয় আর সে রিচার্ডের পিছু পিছু গাড়ির কাছে আসতে নেয় বাসায় যাওয়ার জন্য। ফেরার পথে তাদের দুজনের মধ্যে অনেক ধরনের কথা হতে থাকে। তখন রিচার্ড তাকে বলে, এমন কাজ আর কখনো করো না। এরপর আইরিসকে গুড বাই বলে সে নিজের গাড়িতে উঠে বসে। আইরিসও গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই রিচার্ড কথা বলার বাহানায় গাড়ি থেকে নেমে আসে। তার হাতে একটি ইলেকট্রিক ছাতা ছিল, যা দিয়ে সে আইরিসের পেটের মধ্যে অ্যাটাক করে। ফলে কিছুক্ষণের মধ্যে আইরিস সেন্সলেস হয়ে যায়। তারপর রিচার্ড তার হাত পা বেঁধে গাড়িতে তুলে নেয় নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। কেননা সে একজন সাইকো কিলার ছিল, তার মানসিক অবস্থা ভালো ছিল না। সে কোনো কারণ ছাড়াই মানুষকে মেরে ফেলতো। যাই হোক, কিছুক্ষণ পর আইরিসের জ্ঞান ফিরে আসে। সে তার কাছ থেকে জানতে চায় তাকে কোথায় নেওয়া হচ্ছে। সে কথা বলার মাধ্যমে রিচার্ডের মনোযোগ অন্যদিকে নিতে চাচ্ছিল, যাতে সে ওই সময়ের মধ্যে স্মার্ট ওয়াচের মাধ্যমে তার হাজবেন্ডকে কল করতে পারে। কিন্তু এই ব্যাপারে রিচার্ড আগে থেকেই জানতো। সে তাকে বলে, ফোন করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ এখানে নেটওয়ার্ক নেই। তোমার কি আমাকে এতটা বোকা মনে হয়? যদি এখানে নেটওয়ার্ক থাকতো আমি তোমার হাতে এই স্মার্ট ওয়াচ রাখতাম না। আইরিস যখন তার পকেট চেক করে তখন সেখানে ছোট্ট একটি ছুরি খুঁজে পায়, যা দিয়ে সে তার হাতের বাঁধন খোলার চেষ্টা করে। পাশাপাশি সে রিচার্ডের সাথেও কথা বলছিল, যাতে হাত খোলার বিষয়টি রিচার্ড লক্ষ্য না করে। হাতের বাঁধন খোলা মাত্রই সে রিচার্ডের উপর অ্যাটাক করে। ফলে তাদের গাড়িটি ব্যালেন্স হারায় আর একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টের কারণে তারা দুজনেই কিছুটা আহত হয়েছে। এরপরেও আইরিস তার সাথে লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে দুইজনই গাড়ি থেকে পড়ে যায়। আইরিস এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের পায়ের বাঁধন খুলে সেখান থেকে পালাতে নেয়। তখনই তার সামনে রিচার্ড চলে আসে। আইরিস রিচার্ডের দিকে ছুরি ধরে। রিচার্ড বলে ওঠে, আমি জানতাম এমন কিছু ঘটবে, তাই আমি আগে থেকেই তোমাকে এমন একটি ইনজেকশন দিয়েছি যে ইনজেকশনের কারণে তুমি 20 মিনিটের মধ্যে প্যারালাইজ হয়ে যাবা। যার মানে এটাই যে কয়েক ঘন্টার জন্য তোমার শরীর কাজ করা বন্ধ করে দিবে। আর এই 20 মিনিট সময়ের মধ্যে তুমি যা চাও তাই করতে পারো। ধীরে ধীরে তোমার শরীরের বিভিন্ন পার্ট প্যারালাইজ হতে শুরু করবে। আর ঠিক 20 মিনিট পর তুমি তোমার আঙ্গুলও নাড়াতে পারবে না, জীবন্ত লাশ হয়ে যাবে। আর তোমার 20 মিনিট শুরু হয়ে গেছে। তখন আইরিস তার হাতে থাকা ছুরিটি ফেলে সেখান থেকে পালাতে শুরু করে। এখন সে যত বেশি নিজের শরীরের উপর প্রেসার দিবে তত দ্রুত মেডিসিন কাজ করা শুরু করবে। তাই সে ধীরে ধীরে সামনের দিকে যেতে নেয়। কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারে তার হাত আর পা কাজ
করা বন্ধ করছে। এই কারণে এখন সে ঠিকমতো চলাফেরাও করতে পারছে না। তাও সে তার শরীরের সবটুকু শক্তি দিয়ে রিচার্ডের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। একটা সময় পর তার পা কাজ করা বন্ধ করে দেয়। সে একদমই হাঁটতে পারছে না। তাই সে রিচার্ড থেকে বাঁচার জন্য একটি গাছের নিচে লুকিয়ে পড়ে। এদিকে রিচার্ড তখনও আইরিশকে খুঁজে চলেছে। আশেপাশে আইরিশকে দেখতে না পেয়ে সে যখনই অন্যদিকে যাবে ঠিক সেই মুহূর্তে পোকামাকড় আইরিশের শরীরের উপর দিয়ে চলাফেরা শুরু করে, যা দেখে আইরিশ ভয়ে চিৎকার করে ওঠে। ফলে রিচার্ড বুঝতে পারে আইরিশ কোথায় আছে। সে গাছের দিকে আসতে নিলে আইরিশ নিজেকে টেনে হিঁচড়ে পানিতে নিয়ে যায় আর পানির স্রোতের সাথে সে ভেসে যেতে থাকে। তখন রিচার্ড তাকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে, বলে তুমি অনেক বড় ভুল করেছো। এই অবস্থায় তুমি মোটেও সাঁতার কাটতে পারবে না। আর কথাটি সত্যও ছিল। আইরিশ সাঁতার কাটতে পারে না, সে শুধুমাত্র স্রোতের সাথে ভেসে যাচ্ছিল। একটি জায়গায় আসার পর সে অনেক কষ্টে নদী থেকে বের হয়ে আসে। পানি থেকে কিছুটা উপরে উঠতেই তার 20 মিনিট কমপ্লিট হয়ে যায় আর সে মাটিতে জীবন্ত লাশ হিসেবে পড়ে থাকে। সেখানে একটি বৃদ্ধ লোক এসে আইরিশকে চেক করে। সে বুঝতে পারে আইরিশের পুরো শরীর প্যারালাইজ হয়ে আছে, সে শুধুমাত্র তার চোখ নাড়াতে পারছে। তখন বৃদ্ধ লোকটি তাকে বলে, তুমি হ্যাঁতে উত্তর দিতে চাইলে চোখের পাপড়ি একবার ফেলবে আর নাতে উত্তর দিতে চাইলে দুবার করে চোখের পাপড়ি ফেলবে। এরপর তাকে সেখানে অপেক্ষা করতে বলে সে বাসায় আসে ট্রলি নিতে, যাতে মেয়েটিকে সে বাসায় নিয়ে আসতে পারে। আইরিশকে বাসায় আনার পর বৃদ্ধ লোকটি তার সাথে কথাই বলছিল। ঠিক সেই মুহূর্তে দরজায় নক হয়। তখন আইরিশ বারবার তার চোখের পলক ফেলতে থাকে। বৃদ্ধ লোকটি বুঝে যায় যেই এসেছে না কেন সে আইরিশকে মারতে চায়। বৃদ্ধ লোকটি আইরিশকে লুকিয়ে দরজা খোলে আর সেখানে রিচার্ডই ছিল। সে বাসায় ঢুকেই চারদিকে আইরিশকে খুঁজতে থাকে। তখন বৃদ্ধ লোকটি তার সম্পর্কে জানতে চাইলে রিচার্ড বৃদ্ধ লোকটির সামনে বসে কাঁদতে শুরু করে। এতে লোকটি বিরক্ত হয়ে বলে, তুমি কি কিছু বলবে নাকি শুধু কেঁদেই যাবে? রিচার্ড বলে উঠে, আমার ছেলেটি মারা গেছে। এরপর থেকে আমার ওয়াইফের মানসিক অবস্থা ভালো নেই। আমরা বনে বসে কথাই বলছিলাম, হঠাৎ করে সে কোথাও হারিয়ে গেছে। আমি তাকে খুঁজেই পাচ্ছি না। রিচার্ড আরো বলে, আমি ভেবেছি সে এখানে এসেছে, তাই তাকে খোঁজার জন্য আমিও এখানে চলে এসেছি। তখন বৃদ্ধ লোকটি বলে, তুমি তাকে ফোন কেন করছো না? এর উত্তরে রিচার্ড বলে, আমার কাছে ফোন নেই। তখন দেখা যায় লোকটি আইরিশকে সোফার পিছনে লুকিয়ে রেখেছে। আইরিশ রিচার্ডের ঠিক পিছনে থাকলেও রিচার্ড তা লক্ষ্য করে না। এদিকে রিচার্ড কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসি। তার অবস্থা বেশি একটা ভালো না। তাকে যদি সময় মতো মেডিসিন দেয়া না হয় তাহলে সে মারাও যেতে পারে। তার এই কথাগুলো বুড়ো লোকটি বিশ্বাস করে নেয় আর সে বলে উঠে, আমি তোমাকে একটি কথা বলতে চাই। ঠিক তখনই রিচার্ডের ফোনে একটি কল আসে। বৃদ্ধ লোকটি বুঝে যায় রিচার্ড তাকে মিথ্যা বলেছে। সে ফোনটি কেটে যখনই লোকটির সাথে কথা বলতে যাবে তখন বৃদ্ধ লোকটি বলে উঠে, আমি বলতে চাচ্ছিলাম তুমি বরং পুলিশের সাহায্য নাও। ও তোমার কাছে তো ফোন নেই, আমি বরং পুলিশকে কল করছি। এ কথা বলে সে যখনই পুলিশকে কল করতে নিবে তখন রিচার্ড তার উপর হামলা করে। কিন্তু বৃদ্ধ লোকটি অনেক শক্তিশালী হওয়ায় রিচার্ড তার সাথে পেরে ওঠে না। কিছুক্ষণ পর সেই ঘরের মধ্যে রিচার্ড একটি ছুরি খুঁজে পায় আর সেটি দিয়ে বৃদ্ধ লোকটিকে আহত করে সেখানেই মেরে ফেলে। তাকে মারার পর পুরো ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তখন আইরিশ নিজেকে বাঁচানোর জন্য উইন্ডো সিট আঙ্গুলের সাহায্যে নড়াতে থাকে, যা রিচার্ডের নজরে পড়ে আর সে তখনই বাসার ভিতর ঢুকে আইরিশকে গাড়িতে নিয়ে আসে। আইরিশের কাছে বাঁচার জন্য কিলারের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিছুটা সময় পর রিচার্ডের ফোনে একটি কল আসে। জানা যায় তার ওয়াইফ তাকে কল করেছে আর তার একটি মেয়ে বাচ্চাও আছে। তারা দুজন রিচার্ডের সাথে দেখা করার জন্য এদিকে আসতে চাচ্ছে। রিচার্ড তখন তাদেরকে আসার জন্য নিষেধ করে। সে বলে তার এখনো অনেক কাজ বাকি, তার আরো কিছু সময় লাগবে। তখন তার বউ বলে, অনেক নিয়েছো সময়, অনেক থেকেছো একা, আমি আর একটা কথাও শুনবো না, আমি কিন্তু আসছি। কথা শেষ হলে তারা একটি পেট্রোল পাম্পে আসে। তখন রিচার্ড আইরিশকে গাড়িতে রেখেই দোকানের ভিতরে যায়। গাড়িতে যখন আইরিশ একা ছিল তখন সে তার সর্বশক্তি দিয়ে সিট বেল্টটি খোলার চেষ্টা করে, কিন্তু তার এই অবস্থার কারণে সে সিট বেল্টটি খুলতে পারে না। আর ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট বাচ্চা তার গাড়ির সামনে আসে, যাকে দেখে আইরিশের নিজের ছেলের কথা মনে পড়ে। তখন বাচ্চার মা সেখানে এসে
বাচ্চাটিকে নিয়ে যায়। রিচার্ড তার কেনাকাটা শেষে বের হয়ে আসে আর গাড়িতে উঠে সামনের দিকে চলা শুরু করে। কিছুক্ষণের মধ্যে রিচার্ড এমন একটি জায়গায় আসে যেখানে তার অন্য একটি গাড়ি ছিল। সে চাচ্ছিল গাড়িটিকে ঠিক করতে। গাড়ি ঠিক করার জন্য অন্যান্য জিনিসপত্র বের করার সময় রিচার্ড আরেকটি ইনজেকশন বের করে রাখে, যাতে আইরিশ পুরোপুরি ঠিক হয়ে গেলে তাকে দ্বিতীয়বারের মতো প্যারালাইজ করতে পারে। যখন সে গাড়ি ঠিক করছিল সেই মুহূর্তে সেখানে একজন অফিসার চলে আসে। অফিসারকে সেখানে দেখে রিচার্ড তার সামনে এসে কথা বলতে নেয়। তখন অফিসার জানায়, আপনাদের গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর উত্তরে রিচার্ড বলে উঠে, অফিসার, নিশ্চয়ই আপনার কথা ভুল হচ্ছে। এই গাড়িটি আমার নয়, আমার এক বন্ধুর। আর আমার ওয়াইফ অনেক বেশি ড্রিঙ্কস করেছিল, ফলে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে এই গাড়িটি নষ্ট হয়ে গেছে। আমি আমার ওয়াইফকে রেখে নতুন গাড়ি আনতে গেছি, যাতে আমি আমার বন্ধুর গাড়িটি ঠিক করতে পারি। অফিসার তাকে বলে, আমি কি আপনার ওয়াইফের সাথে কথা বলতে পারি? রিচার্ড তখনই তাকে নিষেধ করে বলে, তার অবস্থা অনেক খারাপ, আপনি চাইলেও তার সাথে কথা বলতে পারবেন না। এইসব কথাই আইরিশ গাড়ির ভিতর থেকে শুনছিল। সে গাড়ির কাঁচটি হালকা নিচু করে দেয়। এই বিষয়টি অফিসার লক্ষ্য করা মাত্রই সে আইরিশের সাথে কথা বলার জন্য আসে। তখন গাড়িতে রাখা ইনজেকশন অফিসার দেখে ফেলে। অফিসারের অ্যাকশন নেয়ার আগেই রিচার্ড তার উপর অ্যাটাক করে আর সেখানেই তাকে নির্মমভাবে মেরে ফেলে। তাকে গাড়িতে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অফিসারকে মারার পর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুটা সময় পার হওয়ার পর আইরিশ এখন কথা বলতে পারে। সে রিচার্ডকে বলে, তোমার একটি সুন্দর পরিবার আছে, তারা তোমার সাথে দেখা করার জন্য আসছে। এখনো সময় আছে, তুমি আমাকে রাস্তার ধারে নামিয়ে দাও আর নিজের পরিবারের সাথে সুন্দর মতো সময় কাটাও। আমি প্রমিস করছি কাউকে তোমার সম্পর্কে কিচ্ছু বলবো না। তারা তোমার ফ্যামিলি আর তুমি তাদেরকে অনেক বেশি ভালোবাসো। তারা তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু রিচার্ড তার কোনো কথা না শুনে তাকে একটি ঝিলের কাছে নিয়ে আসে। সেখানে এসে রিচার্ড বলে ওঠে, এটি আমাদের লাস্ট স্টপ। রিচার্ডের রেখে যাওয়া ইনজেকশনটি আইরিশ আগেই সরিয়ে রেখেছে। সে ইনজেকশনের মাধ্যমে রিচার্ডের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ইনজেকশন প্রেস করার জন্য যে শক্তিটা প্রয়োজন তার আঙ্গুলে সেই শক্তিটা ছিল না। ফলে রিচার্ড খুব সহজেই ইনজেকশন থেকে বেঁচে যায় আর ইনজেকশনটি নষ্ট করে সে গাড়ি থেকে টেনে হিচড়ে আইরিশকে বের করে আনে। সে আইরিশকে একটি নৌকায় উঠায় আর নদীর মাঝখানের দিকে যেতে থাকে। তার প্ল্যান ছিল আইরিশকে নদীর পানিতে ডুবিয়ে মারবে। তখন আইরিশ রিচার্ডের পিছনে ছুরি দেখতে পেয়ে কাঁদতে শুরু করে। সে কেঁদে কেঁদে বলে, আমার ছেলেটি মারা গেছে, আমিও মারা যাব। মৃত্যুর আগে শেষবারের মতো আমি আমার ছেলেটিকে দেখতে চাই। আমার প্যান্টের পিছনের পকেটে আমার ছেলের একটি ছবি আছে, তুমি সে ছবিটি নিতে সাহায্য করো প্লিজ। আমি শেষবারের মতো আমার ছেলেটিকে দেখতে চাই। আইরিশ এত সহজেই মৃত্যুকে কবুল করে নিচ্ছে দেখে রিচার্ড খুশি হয় আর সে তার প্যান্টের পকেট থেকে ছবিটি বের করার জন্য তার কাছে আসে। এই সুযোগে আইরিশ রিচার্ডের পিছন থেকে ছুরিটি নিয়ে তাকে অ্যাটাক করে। আহত রিচার্ড কিছুটা পিছনে সরে আসা মাত্রই আইরিশ জোরে জোরে নৌকা নাড়াতে থাকে। ফলে রিচার্ড পিস্তল হাতে নিয়ে আইরিশের ক্ষতি করতে চাইলেও সে ক্ষতি করতে পারে না আর পানিতে পড়ে যায়। পিস্তল দেখে আইরিশ সাথে সাথে সেটি হাতে নিয়ে নেয় আর রিচার্ডকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে। রিচার্ডের গায়ে কয়েকটি গুলিও লাগে। আইরিশ যখনই ভাবতে যাবে সে এখন বিপদমুক্ত, ঠিক তখনই সে দেখতে পায় নৌকায় ছিদ্র হয়ে গেছে আর সেই ছিদ্র দিয়ে পানি ঢুকছে, কারণ রিচার্ডকে গুলি করার সময় নৌকার গায়েও গুলি পড়েছে। কয়েক মুহূর্তের মধ্যে আইরিশ নৌকা সহ পানিতে ডুবে যায়। আইরিশ ইচ্ছে করেই পানিতে ডুবেছিল, কেননা সে জানতো কিছুক্ষণ পরেই তার শরীর নর্মাল হয়ে যাবে। কিছুক্ষণ পর আইরিশ পানি থেকে উপরে উঠে আসে। এখন পর্যন্ত বেঁচে আছে দেখে আইরিশ অনেক খুশি হয়। ঠিক তখনই সে নদীর অপর পাশে রিচার্ডকে দেখতে পায়, যে পানি থেকে উপরে উঠে এসেছে। রিচার্ড উপরে উঠে আসলেও সে অনেক বেশি আহত ছিল, তার সারা শরীর থেকে রক্ত বের হচ্ছিল। আইরিশ চাইলেই অ্যাম্বুলেন্স কল করে তাকে হসপিটালে নিতে পারত, কিন্তু সে এমন কিছুই করে না আর তার সামনে রিচার্ড মারা যায়। আর এর মধ্য দিয়ে আজকের কাহিনী শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।